প্রণয় ঘোরের সন্ধিতে লেখনীতে সালমা চৌধুরী পর্ব ৬। বিকেল দিকে নওমীর আম্মু আর নওমীর মামি মিলে শপিংয়ে গিয়েছিলেন। সবার জন্য কেনাকাটা করেছেন। বাড়ির সদস্য ছাড়া শুভ্র আর সুমির জন্য ড্রেস কিনেছেন। নওমীর সবার মাঝখানে সোফায় বসে ছোট মামির ফোন থেকে শুভ্রকে ভিডিও কল দিল। এ সময় শুভ্র ছাড়া কেউই ফ্রি থাকে না, তাই বাধ্য হয়ে শুভ্রকেই কল দিতে হলো। কল রিসিভ করে নওমীকে দেখেই শুভ্রর দু চোখ প্রশস্ত হয়ে গেল। মোলায়েম কণ্ঠে বলল, কী খবর? নওমী হেসে বলল, খুব ভালো। তোমাদের জন্য আজও কেনাকাটা করা হয়েছে, অথচ তোমরা আসছই না। এমন করলে তোমাদের ভাগের জামাকাপড় কিন্তু আমি নিয়ে নিব। শুভ্র ঠোঁট কামড়ে হেসে বলল, নিয়ে নাও, কোনো সমস্যা নেই। নওমী ক্যামেরা ঘুরিয়ে কিছুক্ষণ জামাকাপড় দেখালো। শুভ্র কপাল কুঁচকে ভারী কণ্ঠে বলল, ভিডিও কলে জামাকাপড় দেখে শান্তি নেই, তার থেকে ভালো ক্যামেরা ঘুরাও তোমাদের দেখি। নওমী ক্যামেরা ঘুরিয়ে জানতে চাইল, সুমি কোথায়? এখন ওর ঘুমের সময়। নওমীর পাশ থেকে বড় মামি, নওমীর আম্মুও শুভ্রর সাথে টুকটাক কথা বলছে। আচমকা তাজ আসছে। নওমীর মাথায় নিজের থুতনি ঠেকিয়ে কাঁধের উপর আলতোভাবে হাত রেখে অদম্য কণ্ঠে বলল, কিরে শুভ্র, কী অবস্থা তোর? এমন দৃশ্য দেখে শুভ্র কিছুটা ভরকে গেছে। নওমী চোখ তুলে তাকাতে নিল, কিন্তু তাজের থুতনির ভারে ঠিকমতো তাকাতে পারল না। ওদিকে শুভ্র নিষ্পলক চোখে তাকিয়ে আছে, কিছু বলতে চেয়েও বারবার আটকে যাচ্ছে। কয়েক সেকেন্ড পর নিজেকে ধাতস্থ করে কড়া গলায় বলল, আমার অবস্থা সবসময় ভালো। তাজ হেসে বলল, ভেরি গুড। তাজ সামনের টেবিলের দিকে তাকিয়ে আম্মু আর ফুপ্পিকে উদ্দেশ্য করে বলল, সবার জন্য কিছু না কিছু এনেছ, আমার জন্য কি আনলে? নওমীর আম্মু একটা শপিং ব্যাগ থেকে দুটা টি শার্ট বের করে তাজের দিকে এগিয়ে দিলেন। তাজ নওমীর কাঁধ থেকে হাত সরিয়ে টি শার্ট দুটা হাতে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। নওমীও সহসা ঘাড় ঘুরিয়ে তাজের হাতের টি শার্টের দিকে তাকালো। আচমকা ফোন মামিকে দিয়ে তাজের এক টি শার্টে টান দিল। টি শার্ট আঁকড়ে ধরে বলল, এটা আমার। প্যাকেটের উপর দিয়ে টি শার্টের এক মাথা ধরে নওমী টানছে, আরেক মাথায় তাজ ধরে আছে। তাজ রাগান্বিত কণ্ঠে চিৎকার করল, আমার সব জিনিসে ভাগ বসানোর অভ্যাসটা ছাড় বলছি। নওমী নাসরবান্দা, সেও উঁচু স্বরে চেঁচালো, আমার এই টি শার্ট পছন্দ হয়েছে, এটা আমার লাগবেই। আগে দেখলে তুমি আসার আগেই আমি সরিয়ে দিতাম, এজন্যই তোকে আগে দেখাইনি, ছাড় এখন। রাত। নওমীর আম্মু, তাজের আম্মু হতবাক হয়ে চেয়ে আছেন। ফোনের অপর প্রান্তে থাকা শুভ্রর চোখ মুখে রাগ, কেমন যেন ফোঁসফোঁস করছে। নওমী আর তাজের লড়াই আজ বেশিক্ষণ টিকল না। তাজ টি শার্ট নিয়ে চলে যাচ্ছে। নওমী ঠোঁট উল্টিয়ে কাঁদো কাঁদো মুখ করে আম্মুকে বলছে, তুমি আমার সাথে এমনটা করতে পারলে? শুভ্র এবার মুখ খুলল, কণ্ঠ স্বাভাবিক করে বলল, নওমী, তুমি তাহলে আমার টি শার্টটা নিয়ে নিতে পারো। তাজ সিঁড়ি দিয়ে উঠছিল। অর্ধেক সিঁড়ি উঠে শুভ্রর কথা শুনে থমকে দাঁড়ালো। নওমী বিড়বিড় করে বলল, আমার ওইটাই ভালো লেগেছে। নওমীর আম্মু রাগী স্বরে বললেন, তোর কাজই তো তাজের পিছনে লাগা, সারা দুনিয়ার জামা কাপড় তোর সামনে রাখলেও তুই সেই তাজের জিনিসেই হাত দিবি। ছোট থেকে তোর এসব কাণ্ডই দেখে আসছি। তাজ নেমে এসে নওমীর হাতে টি শার্টটা দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, নে তোর টি শার্ট। নওমী টি শার্ট হাতে নিয়ে খুশিতে গদগদ হয়ে বলল, আহা, মনটা একদম শান্ত হয়ে গেছে। সময় চলছে নিজের গতিতে। নওমীর পরীক্ষা শেষ, এখন কিছুদিন পড়াশোনার চাপ নেই, তাই খুব ঘুরতে ইচ্ছে করছে, কিন্তু ঘোরার মতো কেউ নেই। দু একটা বান্ধবী যাও আছে, তারাও পরীক্ষা শেষে বেড়াতে নিজেদের গ্রামের বাড়ি চলে গেছে। এদিকে আন্নিরও পরীক্ষা চলে। শেষ ভরসা তাজ ছাড়া আর কোনো অপশনও নেই। যদিও তাজ পড়াশোনায় ব্যস্ত, কিন্তু কিছু করার নেই। নওমী সাজগোজ করে একেবারে রেডি হয়ে তাজদের বাসায় আসছে। রাফির সামনে এইচএসসি পরীক্ষা, সে নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত। রাদের এখন খেলার সময়। নওমী ছুটল তাজের রুমে। রুমের বন্ধ দরজা খুলতেই দেখল রুম বেশ অন্ধকার। নওমী গুটি গুটি পায়ে এগিয়ে গেল, সূক্ষ্ম নেত্রে তাজকে খুঁজতে লাগলো। বিছানা মাঝ বরাবর তাজকে আবিষ্কার করলো। সন্দেহের বশে হাত বাড়িয়ে তাজের উন্মুক্ত পিঠে হাত রাখল। নওমীর ঠান্ডা হাতের স্পর্শে তাজ ঘুমের মধ্যেই কেঁপে উঠেছে। লাফিয়ে উঠে চেঁচালো, কে? ভূতনি। নওমীর সঙ্গে সঙ্গে জানালার ভারী পর্দা টেনে সরিয়ে দিল। রুমের দরজা খুলতে খুলতে বলল, বিকেল পেরিয়ে সন্ধ্যা হতে চলল, আর তুমি এখনও ঘুমোচ্ছ? তাজ চোখ মুখের ঘাম মুছে বলল, তুই এ সময়?
নওমি খেয়াল করলো তাজের গলা কাঁপছে। নওমি নীরের দৃষ্টিতে তাকিয়ে বিজ্ঞের ন্যায় প্রশ্ন করলো, তুমি ভয় পাচ্ছ কেন? আমি সত্যি সত্যি ভূতনি না তো? তাজের শরীর ঘামছে, ঠান্ডা কণ্ঠে বলল, ফ্যানটা দে। নওমি সঙ্গে সঙ্গে ফ্যান চালু করে তাজের পায়ের কাছে বসে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে তোমার? বাজে একটা স্বপ্ন দেখছিলাম, হুট করে তুই এসে ধরলি। বুকটা এখনও কাঁপছে। নওমি জগ থেকে পানি ঢেলে গ্লাস এগিয়ে দিয়ে শীতল কণ্ঠে বলল, রুম অন্ধকার ছিল, আমি বুঝতে পারছিলাম না, সরি। তাজ পানি শেষ করে জোরে নিঃশ্বাস ছাড়ল। নওমি আবারও প্রশ্ন করল, কী স্বপ্ন দেখেছ? পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম দুঃস্বপ্ন। কী বিষয়ে? তাজ নওমির দিকে তাকালো। আতঙ্কে নওমির মুখ শুকিয়ে গেছে, চোখে উদ্বিগ্নতা। তাজ মলিন হেসে বলল, তুই এত সিরিয়াস হতে যাচ্ছিস কেন? কোথায় যাবি? শুনেছি নতুন একটা পার্ক হয়েছে, পার্কটা নাকি খুব সুন্দর, ওইখানেই ঘুরতে যাব। তুমি কি যাবে? 10 মিনিট অপেক্ষা কর, রেডি হচ্ছি। আমি তাহলে নিচে যাচ্ছি। আমার স্বপ্নের বিষয়ে কাউকে কিছু বলিস না। আচ্ছা। নওমি আর তাজ পার্কে হাঁটছে। রাফিনকেও কল দিয়েছে। রাফি কাছেই টিউশন পড়ে, টিউশন শেষ করে পার্কে আসবে। নওমি পপকর্ন খাচ্ছে আর তাজের সাথে গল্প করছে। হাঁটতে হাঁটতে নওমি অকস্মাৎ ডেকে উঠল, তামজিদ ভাইয়া। কি? ওই দেখো নীলু আপু। তাজ সঙ্গে সঙ্গে সেদিকে তাকালো। হ্যাঁ, এটা নীলুই। পরনে কমলা রঙের হালকা কাজের একটা শাড়ি, সিম্পল সাজ। নীলুর পাশেই ফর্মাল ড্রেস পরা এক লোক বসা। তাজের বোঝার বাকি রইল না কিছু। দুপুর থেকে নীলুর নাম্বার বন্ধ, নেটেও অ্যাক্টিভ নেই। ইদানিং খুব বেশি কথাও হয় না তাজের সাথে। তাজ নিজের কাজকর্ম পড়াশোনার ফাঁকে ফাঁকে নীলুকে কল দেয় ঠিকই, কিন্তু নীলু এখন আর আগের মতো কথা বলতে চায় না। আজ থেকে 3 বছর আগে নীলু তাজ বলতে একদম উন্মাদ ছিল। বন্ধুত্বের সম্পর্কে হঠাৎ প্রেমের আভাস, জীবনের বিষাদ ভুলে সাজিয়েছিল নতুন সাজে। শরতের একবেলায় নীলু কাশফুলের জন্য বায়না করছিল। 4-5 বন্ধুবান্ধবী সেখানে উপস্থিত ছিল, তাদের মধ্যে তাজও ছিল। বাকি বন্ধুরা খুব একটা পাত্তা না দিলেও তাজের সে কথা শুনেছিল। সর্বক্ষণ নওমির শখ আহ্লাদ আর বায়না পূরণ করতে করতে তাজের অভ্যেস হয়ে গেছিল। সেখানে নীলুর কাশফুল চাওয়াটা তাজের কাছে কিছুই মনে হয়নি। 2-1 দিন পর তাজ, নওমি, আন্নি, রাফি মিলে কাশফুল দেখতে গিয়েছিল। বাসায় ফেরার সময় নওমি কতগুলো কাশফুলও সঙ্গে নিয়ে আসছিল। বাসায় আসতেই নওমির আম্মু ঝাড়ি শুরু। কাশফুলে এমনিতেই জামাকাপড় নষ্ট হয়ে আছে, তার উপর আরও কাশফুল সাথে নিয়ে আসছে। উনি চিৎকার করে বলেন, বাসায় ঢুকলে এই কাশফুল ফেলে তারপর ঢুকবি। নওমি অসহায়ের মতো ফুলগুলো দেখছিল। ফুলগুলোকে যেই ফেলতে যাবে অমনি তাজের নীলুর কথা মনে পড়েছিল। তাজ সঙ্গে সঙ্গে বললে, ফুলগুলো ফেলতে হবে না, আমাকে দে। সেই ফুল নিয়েই নীলুকে দিয়েছিল তাজ। বন্ধুত্বের গণ্ডি থেকেই ফুল দিয়েছিল তাজ, কিন্তু নীলু ভেবেছিল অন্য কথা। কারণ তাজ ছাড়াও এখানে আরও বন্ধু ছিল, তারা কেউ ফুল দেয়নি। একবার ঘুরতে যাওয়ার জন্য সাধেও নি, সেখানে তাজ কাশফুল এনে দিল। সেই থেকে নীলুর মনে তাজের জন্য আলাদা রকম টান কাজ করতে লাগলো। হুটহাট তাজের কাছে এটা সেটা বায়না করত। তাজ যেহেতু এসবে অভ্যস্ত ছিল, তাই সেভাবে বিরক্তও হতো না। তাজের কাছে বিষয়টা বন্ধুত্ব থাকলেও নীলুর কাছে সেটা ছিল প্রেমের সম্পর্ক। 1 বছর তাজের পিছু ঘুরে পাগলামির শেষ সীমা অতিক্রম করে তাজকে সম্পর্কের জন্য রাজি করিয়েছিল, যার মূলে ছিল বেশ কিছু বন্ধু। সম্পর্কের শুরু থেকে এখন অবধি তাজ নিজের অবস্থানে 100% ঠিক আছে। ভালোবাসার মানুষকে যতটুকু সময় দেওয়া প্রয়োজন, খোঁজ রাখা প্রয়োজন, সবটাই করেছে সে। অনার্স শেষ হতেই দুজনের সম্পর্কের মাঝে অদৃশ্য চির ধরতে শুরু করে। তাজ বর্তমানে কঠিন বাস্তবতার সম্মুখীন, কারণ অনার্স পাশের সঙ্গে সঙ্গে তার নামের আগে যোগ হয়েছে একটা ছোট শব্দ, বেকার। শব্দটা 3 অক্ষরের হলেও এ শব্দের সাথে জুড়ে আছে সমাজের তুচ্ছতাচ্ছিল্য, ব্যর্থতার সুর, পরিবারের মানুষের অবজ্ঞা, বন্ধুমহলের টিটকারি, প্রেমিকার অবহেলা, আরও কত কত বিষয়। এসবের তাগিদে নিজের স্বপ্ন পূরণের হাহাকার না হয় বাদি গেল। এই কঠিন মুহূর্তে সাহস দেওয়ার মতো একজন মানুষ প্রয়োজন, অথচ এ সময় থাকে শুধু মন ভাঙার মানুষ। নওমি তাজের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আপুর পাশে ওইটা কে ভাইয়া? তাজ আবারও নীলুর দিকে তাকালো। এই তাকানোতে তীব্র আক্রোশ চেপে আছে, এক আকাশসম রাগ মিশে আছে। তাজ রাগে ফোঁস করে 1 কদম বাড়াতেই নওমি 2 হাতে তাজের হাত আঁকড়ে ধরল, আর্তনাদ করে উঠল, প্লিজ তুমি এখন যেও না। তাজ হুঙ্কার দিল, ছাড় আমাকে। না, তুমি যাবে না। কেন? তুমি আসো, আমি তোমাকে বুঝাচ্ছি।
তাজ শান্ত হতে পারছে না, এদিকে নওমির থেকে হাতও ছাড়াতে পারছে না। কয়েকবার ঘন ঘন নিঃশ্বাস সেরে তাজ গম্ভীর গলায় বলল, কেন যাব না বল, আসো বলছি। নওমি তাজকে টেনে নিয়ে পার্ক থেকে বেরিয়ে আসছে। পার্কের সামনে থেকে দুটা আইসক্রিম নিয়ে একটা তাজকে দিল। নওমি আইসক্রিম খেতে খেতে বলতে শুরু করলো, দেখো ভাইয়া, তুমি যদি এখন এখানে যাও তাহলে বিষয়টা খুব খারাপ হবে, কারণ আমরা 4 জন ছাড়াও এখানে আরও 100 মানুষ আছে। তারা বিষয়টা দেখবে, মজা নেমে এমনকি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিবে। এতে তোমার আমার নীলু ভাবির সাথে সাথে আমার পরিবার, আত্মীয় স্বজন পর্যন্ত জানাজানি হয়ে যাবে। যেই মেজো মামার ভয়ে তুমি নীলু ভাবির কথা বাসায় বলছো না, সেই মামার সামনে তুমি তখন কোনো মুখ নিয়ে দাঁড়াবে? নওমি নিঃশ্বাস ছেড়ে আবার বলতে শুরু করলো, তার থেকে ভালো হয় তুমি একটু ধৈর্য ধরো। ভাবির জন্য প্রতিনিয়ত ছেলে দেখছে, এটা তুমিও জানো আমিও জানি। হতে পারে এই ছেলে তাদের মধ্যেই একজন। সন্ধ্যা নাগাদ দেখো ভাবি তোমাকে নিজে থেকে সব জানায় কি না। যদি ওনার কথা জানিয়ে দেয় তাহলে বুঝবা ভাবি পরিস্থিতির শিকার। আর যদি ভাবি বিষয়টা আড়াল করার চেষ্টা করে, তারপর ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া যাবে। ওকে? তাজ কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ বলল, ঠিক আছে। রাফির সাথে রাস্তায় দেখা হয়েছে, সেখান থেকেই 3 জন বাসায় চলে আসছে। তাজ ফোন হাতে নিয়ে নীলুর ফোনের জন্য অপেক্ষা করছে। ভেতরে প্রবল রাগ থাকলেও নওমির কথায় যুক্তি আছে দেখে শান্ত হয়ে আছে। দীর্ঘ সময় পর নীলুর নাম্বার থেকে কল আসলো। তাজ কল রিসিভ করেই জিজ্ঞেস করে, ফোন বন্ধ ছিল কেন? আর বলো না, আব্বু হুট করে বললেন এক ছেলের সাথে দেখা করতে হবে। ছেলে নাকি আগে আমার সাথে আলাদাভাবে কথা বলতে চায়। তুমি বিশ্বাস করবে না, 30 মিনিটের মধ্যে রেডি হয়েছি। আব্বু নিজে আমাকে পার্ক পর্যন্ত নিয়ে আসছেন। ও ভালো, তারপর বিয়ে ঠিক হয়ে গেছে? আরে না, আমি ছেলেকে তোমার কথা বলে দিয়েছি। কতদিন কতজনের সাথে ঘুরতে গিয়ে আমার নামটা নিবে? তুমি এভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলতে হয় আমি জানি না, তাই আমি এতদিন বিয়ে নিয়ে চিন্তিত ছিলাম। এখন সেই সমাধানও বের করলাম। তোমার আব্বুর সাথে কথা বলে সিম্পলভাবে বিয়ে করে নিব, তার প্রস্তাবও দিলাম। তুমি কোনো কিছুকেই পাত্তা দিচ্ছ না। তুমি কি আদৌ আমাকে চাও? নীলু ভারী কণ্ঠে বলল, তোমাকে না চাইলে এতদিনে বিয়ে করে সংসার শুরু করে দিতাম। প্রতি সপ্তাহে সপ্তাহে ভিআইপি পরিবার থেকে লোক আসছে, আমি বারবার রিজেক্ট করছি। কার জন্য করছি? তাজ শীতল কণ্ঠে বলল, চলো বিয়ে করে ফেলি। নীলু কাট গলায় বলল, তোমাকে পরে কল দিচ্ছি। চলবে। গল্পের পাঠটা কেমন হয়েছে লাইক ও মন্তব্য করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।